লিটল টাটা নিবেদিত ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফাহমিদা শম্পা। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে আমরা কথা বলি সংবাদ সম্প্রসারণে। আর করোনা সংক্রমণ রোধে ঘরে থাকা নিশ্চিত করতে আমাদের অতিথিরা আজও তাদের নিজ নিজ অবস্থান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। এই মুহূর্তে আমাদের সাথে আছেন শিক্ষাবিদ ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম, ফাইন্যান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ এবং বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আজকের সংবাদ সম্প্রসারণে। যথারীতি আলোচনা শুরুর আগে আমরা মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো দেখে আসতে চাই। এখন থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করবে স্বাস্থ্য অধিদপ্তর। শুধু গবেষণা আর মান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকবে আইইডিসিআর। ফলে বাড়ি বাড়ি গিয়ে আইইডিসিআর আর নমুনা সংগ্রহ কাজটি করবে না। এসব জানিয়েছেন আইইডিসিআর এর উপদেষ্টা ও প্রতিষ্ঠানটির সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুশতাক হোসেন। নমুনা সংগ্রহ এবং টেস্ট স্বাস্থ্য অধিদপ্তরের তত্ত্বাবধানে তারা হয়তো কাউকে আউটসোর্সিং করে দিয়েছে, তারা করবে। আর কোয়ালিটি কন্ট্রোল আইডিসিআর করবে WHO রেফারেন্স ল্যাবরেটরি হিসেবে। আর সার্ভেলেন্সের প্রয়োজনে আইডিসিআর নমুনা সংগ্রহ করবে। আর যদি কোনো বিশেষ এলাকা থাকে সংক্রমণ প্রতিরোধ করবার, যেমন নারায়ণগঞ্জের মতো এলাকা, এরকমে তারা স্যাম্পল সংগ্রহ করবে। পোশাক কারখানাগুলোতে করোনার সংক্রমণ বেড়ে গেলে চিকিৎসার জন্য কোথাও জায়গা থাকবে না বলে কারখানার মালিকদের সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ে করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এসব কথা বলেন তিনি। সরকারের ঘরে থাকার নির্দেশনার মধ্যে বিভিন্ন জায়গায় পোশাক কারখানা খোলার পর নতুন আক্রান্ত বাড়তে থাকায় এই সতর্ক বার্তা দেন স্বাস্থ্যমন্ত্রী। দুপুর 12টার দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের সভাপতিত্বে শিল্প ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখার বিষয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, এফবিসিসিআই এবং পুলিশের আইজি সহ আইইডিসিআর এর প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে প্রতিটি কারখানায় মেডিকেল টিম গঠন, কর্মক্ষেত্রে আক্রান্ত হলে সুচিকিৎসা সহ জাতীয় কমিটির কাছে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রতিটা ফ্যাক্টরি লেভেলেও যাতে একটা করে ছোট মেডিকেল টিম থাকে, সেই টিম দায়িত্বপ্রাপ্ত হবে এই আমাদের যে নির্দেশনা সেটা পালন করার জন্য। কোথাও যদি খুব বেশি আক্রান্ত হয়ে যায় কোনো ফ্যাক্টরি, তাহলে আমরা ওই পর্যায়েও যাব যে পর্যায়ে ফ্যাক্টরিটাকে আমরা শাটডাউন করব কিছুদিনের জন্য। তারা জানি বেশি করে সতর্ক হয়, তা নাহলে সংক্রমণ যদি বেড়ে যায় তাহলে পরে আমরা কিন্তু কোথাও জায়গা দিতে পারবো। করোনায় দেশে একদিনের সর্বোচ্চ 665 জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে 9455 জনের করোনা শনাক্ত হলো। পরিসংখ্যান হালনাগাদ করে এ পর্যন্ত মোট 1063 জন সুস্থ হয়েছেন বলে জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের 57তম দিন শনিবার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় আরও 2 জন মারা গেছেন। এ নিয়ে মোট 177 জনের মৃত্যু হলো। তিনি আরও জানান, গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার সবচেয়ে বেশি। একদিনে 5268 জনের নমুনা পরীক্ষা করে 665 জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে 29 এপ্রিল দ্বিতীয় সর্বোচ্চ 641 জনের করোনা শনাক্ত হয়েছিল। হাসপাতাল ও বাসা মিলে এই পর্যন্ত সুস্থ হয়েছেন 1063 জন। এছাড়া সব স্থল, নৌ ও বিমানবন্দরে গত 24 ঘন্টায় 569 জনের স্ক্রিনিং করা হয়েছে বলেও জানানো হয় এই ব্রিফিংয়ে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করেছি 5214টি এবং পরীক্ষা করা হয়েছে 5368টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 81434টি। এই নমুনা পরীক্ষা যা করা হয়েছে তার মধ্যে শনাক্ত হয়েছে 24 ঘন্টায় 665 জন এবং এ পর্যন্ত এটাই আমাদের এতদিনকার মধ্যে আজকেই সর্বাধিক 24 ঘন্টা শনাক্ত হয়েছে 665 জন এবং এ পর্যন্ত শনাক্ত হলো 9455 জন। আজকে 2 জন মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায়। তারা দুজনই ঢাকার বাইরে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন যারা, তাদের সংখ্যা হলো 1063 জন। করোনা রোগীদের চিকিৎসায় রাজধানীতে 2329টি শয্যা প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা চিকিৎসায় হলি ফ্যামিলি ও আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের সাথে চুক্তি করতে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে আরও সময় লাগবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে হাসপাতাল ঠিক করা নিয়ে সিদ্ধান্তহীনতা আর মন্ত্রণালয়ের খামখেয়ালিপনার অভিযোগ করেছেন জাতীয় টেকনিক্যাল কমিটির কেউ কেউ।
করোনা ভাইরাস আক্রান্তদের বেশিরভাগই বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। নেহায়েত বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাটাও একেবারে কম নয়। শুরুতে শুধু বাংলাদেশ কুয়েত মৈত্রী ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়। রোগী বাড়তে থাকায় যোগ হতে থাকে নতুন নতুন হাসপাতাল। 16 এপ্রিল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটকে করোনা চিকিৎসার জন্য ঠিক করা হলেও 5 দিনের মাথায় তাকে বাদ দিয়ে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে। অবশ্য এর আগেও একবার ঢাকা মেডিকেলকে যুক্ত করার পর আবার বাদ দেওয়া হয়েছিল। এমন সিদ্ধান্তহীনতা ছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়েও। 21 এপ্রিল হাসপাতালটিকে করোনা চিকিৎসার জন্য ঠিক করার 48 ঘন্টা পার না হতেই বাদ দেওয়া হয়েছে। আমাদের উচিত ছিল একটি হাসপাতালকে অন্তত সাধারণ মানুষের হাসপাতাল হিসেবে চিহ্নিত করা। যে ড্রাইভিং সিটে বসে আছেন সেদিকে গাড়ি চালাবেন, গাড়ি সেদিকেই যাবে। অতএব আমি কি বললাম, আমি চিৎকার করে যে বললাম ওস্তাদ ডানে প্লাস্টিক বায়ে আপনার ট্রাক, এটা তো ওস্তাদের ব্যাপার যে ওস্তাদ কি করবেন। কাদের সাথে আলাপ করে কাদের পরামর্শে এগুলো করা হচ্ছে সেটাও আমার কাছে বোধগম্য না। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী রাজধানীর 14টি হাসপাতাল ও ক্লিনিকে করোনায় আক্রান্তদের জন্য 2329টি শয্যা প্রস্তুত করা হয়েছে। রোগী বাড়লে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের 610টি শয্যা এতে যুক্ত হতে পারে। আর বৃহস্পতিবার আনোয়ার খান মডার্ন হাসপাতালে 200 এবং হলি ফ্যামিলি হাসপাতালে 400 শয্যা প্রস্তুত রাখতে বলা হয়েছে। এখনো অফিসিয়াল যেহেতু হয় নাই, কাজেই আমি এটা বলতে পারছি না। রেডি জিনিসটা খুব কঠিন বলা, তাও আমরা প্রস্তুতি করছি আর কি। আইসিইউ থাকতে হবে, সেন্ট্রাল অক্সিজেন সাপ্লাই থাকতে হবে, তারপর আমার ট্রেন ডাক্তার থাকতে হবে। এটা যেন অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। কোভিডকে আপনি নর্মাল হাসপাতাল ভাবে পরিচালনা করতে পারবেন না, এই হলো সমস্যাটা। করোনা চিকিৎসায় ছোট ছোট হাসপাতাল এবং বড় হাসপাতালের অংশ বিশেষকে প্রস্তুত করা সার্বিক চিকিৎসা ব্যবস্থাকে হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। যেখানে আপনার ব্যাপকভাবে অক্সিজেন থেরাপি দেওয়া সম্ভব যে রোগীদের, সেই হাসপাতালগুলোই আসলে নেওয়া উচিত। তো সেই বিবেচনায় আমি মনে করি যে আপনার এই ছোট ছোট হাসপাতালগুলো নিয়ে খুব একটা লাভবান হবে না। খামাখা ছোট ছোট জায়গায় ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউশন এবং এই ম্যানেজমেন্টে যথেষ্ট আমার মনে হয় যে বেশি বেগ পেতে হবে। জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির সদস্যরা মনে করেন এখনও সুষ্ঠু পরিকল্পনা নিলে করোনা ভাইরাসের ক্ষতি মোকাবেলা করা সম্ভব। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। আমরা দেখছিলাম দিনের বাছাই করা সংবাদগুলো শুরু করতে চাই আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমাদের আজকের 3 জন অতিথি এবং যাকে দিয়ে শুরু করতে চাই আজকে সেটি হচ্ছে সৈয়দ মঞ্জুরুল ইসলাম। আপনাকে দিয়েই আলোচনার সূচনা করতে চাই। আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে ব্যবসায়িক বিভিন্ন যেই প্রতিষ্ঠানের সংগঠনগুলো আছে তারা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইইডিসিআর এর প্রতিনিধি দল সবাই মিলে একটি গুরুত্বপূর্ণ বৈঠক ছিল দুপুরে সচিবালয়, এবং সেখান থেকে সিদ্ধান্ত এসেছে যে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুরের যেই কলকারখানা, শিল্প কারখানাগুলো আছে সেগুলো খোলা যেতে পারে, এই ধরনের একটি নির্দেশনা। আপনার কাছে কি মনে হয় যে স্বাস্থ্যবিধি এই শব্দটি কতটা মেনে আসলে আমরা এই কাজটি করতে পারবো? আপনার মন্তব্য শুনতে চাই। আমাদের অবস্থা দেখে মনে হচ্ছে আমরা উভয় সংকটে পড়েছি। একদিকে আমাদের মানুষের জীবিকা নিশ্চিত করতে হবে, আবার অন্যদিকে জীবনটাকেও মূল্য দিতে হবে। এই সমীকরণটা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। যে স্বাস্থ্যবিধির কথা বলা হলো, সেই স্বাস্থ্যবিধি মানার জন্য আমার মনে হয় কারখানাগুলি উপযুক্ত জায়গা নয়। যে দূরত্ব দিতে হবে, সামাজিক দূরত্ব 6 ফুট 1 মিটার ইত্যাদি বলা হচ্ছে, সেই দূরত্বে যেমন গার্মেন্টস ফ্যাক্টরিতে কর্মীদের বসিয়ে কতদিন সেইভাবে চালানো যাবে এটি একটি প্রশ্ন। তারপর ধরুন হাত ধোয়া থেকে অনেক ধরনের স্বাস্থ্যবিধি পালন করতে হয়, সেগুলির জন্য কি প্রস্তুত? আমি তো নিজে দেখিনি, কাজে আমাকে নির্ভর করছে হচ্ছে সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদনের উপর। সেগুলিতে দেখা যাচ্ছে যে একটা হযবরল অবস্থা। অনেক ফ্যাক্টরিতে এই ধরনের কোনো কিছুই নেই। তো শিল্প কারখানা আমরা জানি খুব একটা ঘনবদ্ধ পরিবেশে মানুষ কাজ করে, এইভাবে আমরা কাজ করে অভ্যস্ত। কিন্তু এই কোভিড-19 তো একেবারে নতুন এক বাস্তবতা আমাদের উপহার দিয়েছে। যে বাস্তবতা যদি মোকাবেলাটা আমরা এই নিয়ম মেনে না করতে পারি তাহলে তো মুশকিল হবে। স্বাস্থ্যবিধি যদি লঙ্ঘিত হয়, স্বাস্থ্যমন্ত্রী বললেন যে প্রয়োজন হলে শাটডাউন করা হবে ফ্যাক্টরিগুলি,
তো এ থেকে আমাদের সত্যিকার অর্থে লাভ হবে। যদি এখনই আমরা তাড়াহুড়া করে এই ফ্যাক্টরিগুলি চালু করে দিই, তাহলে দুটি ক্ষতির সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। একটি হচ্ছে সংক্রমণ বাড়তে পারে, কারণ ঘনবসতিপূর্ণ এলাকাতেই সংক্রমণ বাড়ছে এবং গার্মেন্টস শ্রমিকদের ভিতরে, অন্যান্য ফ্যাক্টরি শ্রমিকদের ভিতরে সংক্রমণটা বাড়ছে। তাতে একসময় দেখা যাবে, আমরা তো এখন উঠতে সময়, আমাদের এখন চূড়ায় উঠছি, এই সময় যদি সংক্রমণ আরো বাড়তে থাকে তাহলে সেটা আমাদের হাতের বাইরে চলে যাবে। দ্বিতীয় হচ্ছে যে পশ্চিমের দেশগুলি যখন দেখবে যে আমরা এইরকম একটা অবস্থার ভিতর দিয়ে কারখানা চালিয়ে যাচ্ছি, তারা আমাদের এই জিনিসপত্র কিনতে অনাগ্রহ প্রকাশ করতে পারে। কারণ আমরা এর আগে দেখেছি শিশু শ্রমের কারণে আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির উপর একটা নিষেধাজ্ঞা ছিল, নিরাপত্তার জন্য একটা নিষেধাজ্ঞা ছিল, সেইগুলি আমরা অতিক্রম করে এসেছি। কিন্তু এই বাস্তবতাটাকে যদি আমরা অতিক্রম করতে না পারি, যদি আমরা তাড়াহুড়া করি, ওই যে কিছুক্ষণ আগে একটা প্রতিবেদনে স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে সিদ্ধান্তহীনতা আর খামখেয়ালির কথা বলা হলো, যদি সিদ্ধান্তহীনতা এবং খামখেয়ালি আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের রাজত্ব করতে থাকে, তাহলে এই দুর্যোগ থেকে আমরা কিভাবে মুক্তি পাবো, এটি আমি এখন আমার সাধারণ বুদ্ধিতে এটি জি, বলছি। যাদের উপর আসলে এই জিনিসটি স্বাস্থ্যবিধিটি রক্ষা করবার দায়িত্ব অর্পণ করা হয়েছে মূলত কারখানার মালিক পক্ষকে বা সংগঠনের যারা নেতৃত্বরা আছেন, তাদেরই একজন প্রতিনিধি কিন্তু আমাদের সঙ্গে আছেন, বিজিএমইএ এর ভাইস প্রেসিডেন্ট, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির। জনাব নাসির, আপনি কি আমাদেরকে একটু বলবেন যে যেটি সৈয়দ মঞ্জুরুল ইসলাম বলছিলেন যে আমরা কি একটু তাড়াহুড়া করে ফেললাম কিনা এবং এই তাড়াহুড়ার ফলে আমাদের দুই দিকটি ভবিষ্যতে সংকটে পড়বে কিনা? কারণ উনি তো বলছিলেন যে কারখানাটি এত ঘনবসতিপূর্ণ, সেখানে তো শ্রমিক এনে কিভাবে স্বাস্থ্যবিধি মানা হবে, তার চেয়েও বড় কথা শ্রমিকরা এখনও কিন্তু ঢাকামুখী হচ্ছে, বিভিন্নভাবে গণপরিবহন না পেয়ে তারা বিভিন্নভাবে আসছে এবং আরও নিশ্চয়ই আসবে। তো সেই ঢাকার বাইরে থেকে কারখানা পর্যন্ত তাদের আসাটা, সেটিও কতটা আসলে স্বাস্থ্যবিধি মেনে আসা হচ্ছে? কারণ আপনাদের তরফ থেকে তো বলা ছিল যে আপনারাই তাদেরকে আনা নেওয়ার ব্যবস্থা করবেন, সেটি কি আপনারা করতে পেরেছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে স্যারকে আমি ধন্যবাদ জানাই, উনি একটা কথা বলেছেন যে উভয় সমস্যার মধ্যে আমরা আছি। একে তো হলো আপনার আমাদের যে পোশাক শিল্প, সেটা গ্লোবাল সাপ্লাই চেইনের উপর নির্ভর করে চালাতে হয়, বায়ারদের একটা চাপ থাকে। ইতিমধ্যে আমাদের প্রায় 70% অর্ডার ক্যান্সেল হয়ে গেছে। বাকি যে অর্ডারগুলি আপনার এক্সপোর্ট করা সম্ভব, সেগুলি যেন এক্সপোর্ট করা যায় সেই লক্ষ্য নিয়েই এবং স্বাস্থ্যবিধি মেনে কিভাবে ফ্যাক্টরিগুলি রান করা যায়, সেই চ্যালেঞ্জটাই কিন্তু পোশাক শিল্প এখন মোকাবেলা করছে। আপনি বলেছেন, কিন্তু আমরা যারা গ্রামে অবস্থান করছে, বিজিএমইর পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যেন তারা ঢাকামুখী না হয়, নারায়ণগঞ্জ, আশুলিয়া, গাজীপুর এই মুখী যেন তারা না হয়, তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে। আমরা বলেছি যারা ফ্যাক্টরির নিকটবর্তী অবস্থান করছে, বাসা আছে, তারা তাদেরকে কাজে যোগদান করার জন্য সেই লক্ষ্য নিয়েই কিন্তু 50% 40% ক্যাপাসিটিতে ফ্যাক্টরিগুলো চালু করা হয়েছে। যার কারণ ছিল আমাদের প্রতিযোগী যে দেশগুলো আছে, সেই দেশগুলো চায়না, ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তান, অন্যান্য দেশগুলি, তাদের পোশাক শিল্প কিন্তু চলমান রয়েছে। কিন্তু জনাব নাসির, এখানে কিন্তু আরেকটি কথাও কিছুক্ষণ আগে সৈয়দ মঞ্জুরুল ইসলাম বললেন যে আমরা যখন আমাদের প্রতিবেশী দেশরা সেটি করছে একেবারেই আগে স্বাস্থ্য সুরক্ষাটিকে নিশ্চিত করে, কিন্তু আমরা যখন আসলে করতে সেটি পারবো না, তখন আসলে বায়াররা আরো আমাদের থেকে বিমুখ হয়ে যাবে কিনা। কারণ যেটি বলছি যে আপনারা তো এক ধরনের বলছেন যে স্বাস্থ্যবিধির কথা 40% মতো খুলে দেওয়ার কথা, কিন্তু আমরা চিত্র তো দেখছি, বাস্তব চিত্র অন্যরকম দেখছি যে প্রচুর পরিমাণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন আসছে এবং এসে তারা নিশ্চয়ই থাকা খাওয়ার ব্যবস্থা ফ্যাক্টরি করছে না তাদেরকে। দেখেন, বাংলাদেশে টোটাল 6 কোটি কিন্তু শ্রমিক রয়েছে, ফর্মাল এবং ইনফর্মাল মিলিয়ে। আপনি সব শ্রমিককে যদি পোশাক শ্রমিক হিসেবে চিহ্নিত করেন তাহলে তো হবে না। আপনার জীবিকার কাছে জীবন অনেক ক্ষেত্রে হার মানছে, সেই জন্য অনেক জীবিকা পেশাজীবী যারা রয়েছে পোশাক শ্রমিক ছাড়াও তারা কিন্তু ঢাকামুখী হচ্ছে, যেহেতু 1 মাসের উপরে হয়ে গেছে। আপনি সবাইকে যদি গার্মেন্টস শ্রমিক হিসেবে চিহ্নিত করেন, এটা কিন্তু ঠিক হবে না। পাশাপাশি আপনার পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকার মধ্যে আপনার মৃত্যুর মিছিলের পাশাপাশি কিন্তু লকডাউন খুলে দেওয়ার মিছিলও শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনার বিদেশি মিডিয়াগুলোতে প্রতিনিয়ত কিন্তু এই মিছিলগুলো চলছে। আপনার জীবনের যুদ্ধ, করোনা যুদ্ধ পাশাপাশি চালিয়ে যাওয়ার একটা সময় আসছে। এই জায়গায় আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো স্বাস্থ্যবিধি মেনে
কিভাবে সুরক্ষিতভাবে আমাদের শ্রমিকদেরকে সুরক্ষা দিয়ে আমরা যেন ফ্যাক্টরিগুলো চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জি, এই চ্যালেঞ্জের এখানে যেই শর্তগুলো জুড়ে দেওয়া হয়েছিল সেই শর্তগুলোর একেবারে মূল যেই পয়েন্টগুলো ছিল, তাদেরকে নিজস্ব কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আনা নেওয়া করতে হবে, তাদেরকে থাকা এবং খাওয়ার যে ব্যবস্থাটি সেটি কারখানার মধ্যে করতে হবে। আপনি কি এমন দু একটি কারখানার উদাহরণ বলতে পারবেন যে যারা এই স্বাস্থ্যবিধির কথাগুলো শুধুমাত্র হাত ধোয়া ছাড়া বাকি যেই শর্তগুলো আছে এগুলো একেবারে পালন করছে ঠিকঠাক মতো? ফ্যাক্টরিতে এই স্বাস্থ্যবিধিগুলি পালন করছে। আর খাওয়ার বিষয় বলছেন রমজান মাস, এখন লাঞ্চ খাওয়ার তো বিষয় আসে না। অনেকগুলো ফ্যাক্টরিতে কিন্তু দুপুরে লাঞ্চ দেওয়া হয় এবং ফ্যাক্টরি কিন্তু 4টার মধ্যে ছুটি হয়ে যায়, সেখানে আপনার ইফতারের বিষয় না। আর গণপরিবহন বন্ধ, আনা নেওয়া করার তো স্কোপ এই মুহূর্তে নাই। তারপরও যতটুকু সম্ভব কাছাকাছি যেসব শ্রমিকরা রয়েছে তারা ফ্যাক্টরিতে আসছে এবং যারা অন্যান্য কিছুটা দূরে রয়েছে তাদেরকে আনার ব্যবস্থা করা হচ্ছে। এই পর্যায়ে একটা উদ্যোগ নেওয়া যেতে পারে, সেটা হলো বিআরটিসির মাধ্যমে যদি যারা একটু দূরে রয়েছে তাদেরকে যদি আপনার ফ্যাক্টরিতে একটা ব্যবস্থা করা হয়, তাহলে কিন্তু আমাদের শ্রমিকরা অনেক ক্ষেত্রে উপকৃত হবে। আমাদের আনা নেওয়া এবং তাদেরকে আলাদা থাকা খাওয়া। আরেকটি বিষয় একটু জানতে চাই মোহাম্মদ নাসির, আসলে অনেকগুলো প্রশ্নই রিলেটেড। আমরা জানি যে এক জেলা থেকে যখন আরেক জেলায় কেউ যাচ্ছে তাদেরকে একেবারে কোয়ারেন্টিন 14 দিন ওভাবে করে আলাদা করে রাখা হচ্ছে, কারণ বলা যায় না শ্রমিক হয়তো তার নিজ জেলা থেকে যত কষ্ট করেই হোক হয়তো চলে এসেছে, তিনি হয়তো ফ্যাক্টরিতে এসে এফেক্টেড হচ্ছেন না, কিন্তু বলা তো আর যায় না তিনি সেখান থেকেও নিয়ে আসতে পারেন। তো তাদেরকে তো আমরা আসার পর দিন থেকে আসলে কাজে যোগ দিতে দেখছি, তাদেরকে তো আলাদা রাখার বিষয়টিও সেভাবে আমরা নিশ্চিত করতে পারছি না। এটিও আরেকটি ঝুঁকি আপনারা মনে করছেন কিনা? আপনার 100% আপনার সেটা বলা যাবে না, কিন্তু বিজেপি থেকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যদি কোনো কারণে এরকম শ্রমিক গ্রাম থেকে চলে আসে তাদেরকে যেন সরাসরি কাজে যোগ চলে আসে না, আসছে, আমরা দেখছি প্রতিদিনই আসছে। আপনার না এরকম আপনি যেটা প্রতিদিন আপনারা দেখাচ্ছেন সেখানে 100% পোশাক শ্রমিক আসছে না, এখানে অন্যান্য পেশার লোক জন্য আসছে, সেটাকে আপনারা চিহ্নিত করছেন না। সব জায়গায় একটা বিষয় চিহ্নিত হচ্ছে, পোশাক শিল্প ছাড়া মনে হয় বাংলাদেশে আর কোনো কিছুই নাই। আপনার পোশাক শিল্পে শ্রমিক কাজ করে 44 লক্ষ, বাংলাদেশের ফর্মাল সেক্টরের শ্রমিক রয়েছে 1 কোটির উপরে, ইনফর্মাল সেক্টরের শ্রমিক রয়েছে 5 কোটির উপরে। এই শ্রমিকগুলো তো দীর্ঘদিন লকডাউনের কারণে গ্রাম থেকে শহরমুখী হচ্ছে, ঢাকামুখী হচ্ছে, তাদেরকে সবাইকে যদি আপনার বলা হয় যে গার্মেন্টস শ্রমিক, আপনি দেখেন পরিবহন শ্রমিকরা কন্টিনিউ রাস্তায় কিন্তু অনশন করছে, কিন্তু তাদের কথা কেউ বলছে না। আপনার নির্মাণ শ্রমিক রয়েছে, দোকান শ্রমিক রয়েছে, শ্রমিক কিন্তু অভাব নাই, কিন্তু কোন শ্রমিকের কথা কেউ বলছে না একমাত্র পোশাক শ্রমিক ছাড়া। আমি জানি না কেন কি দোষী সব মিডিয়াতে হাইলাইট করা হচ্ছে পোশাক শ্রমিক, সেই জায়গায় এই টোটাল শ্রমিক কথাগুলো যদি বলা গণমাধ্যমে আসলে নজরটা খুব বড়, কারণ এই সেক্টরটাই তো আসলে আমাদের অনেক বড় একটি অর্থনীতির সচল রাখবার জায়গা, সেই জন্য নজরটাও আসলে বড় জায়গাটিতেই থাকে। কিন্তু যেটি আবার একটু মূল কথা আসতে চাই, স্বাস্থ্যবিধির কথা যেটা বারবার জোর দেওয়া হচ্ছে, এবং স্বাস্থ্যমন্ত্রী আজকে আশঙ্কা প্রকাশ করেছেন যে যদি কারখানার শ্রমিকেরা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে হাসপাতালেও কিন্তু জায়গা দেওয়ার মতো অবস্থা থাকবে না। এবং আপনি নিশ্চয়ই, আপনারও অজানা নয়, সাভারের 8 জনের মধ্যে 7 জনই পোশাক শ্রমিক ছিল। তার মানে এই যে শ্রমিকদের সংক্রমণের হার তো বাড়ছে, এটি তো নিশ্চিত। স্বাস্থ্যবিধির দিকে এখনো যেই জোরটি দেওয়া হয়নি সেটিকে আসলে দেওয়া হবে সামনের দিনগুলোতে, সেই নিশ্চয়তা কি আসলে আপনারা দিতে পারছেন? অবশ্যই চেষ্টা করা হচ্ছে, সেই নিশ্চয়তার বিষয় না, সে কার্যক্রমের বিষয়। আমি বলছি ইটস এ চ্যালেঞ্জ, আমাদেরকে এই কাজটা করতে হবে। এই ফ্যাক্টরি চালাতে হলে স্বাস্থ্যবিধি মেনে যে WHO এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনাগুলি রয়েছে, আমাদের অভ্যাসকে পরিবর্তন করে আমাদের শ্রমিকদেরকে এই শিল্পটা বাকি দিনগুলো চালাতে পারি, সেটাই হলো আমাদের জন্য চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জটা আমাদেরকে অতিক্রম করতে হবে। যে চ্যালেঞ্জের কথা বলছিলেন সেই চ্যালেঞ্জের বিষয়ে এবার একটু রিয়াজউদ্দিন আহমেদ আপনার কাছে শুনতে চাই। আপনার কাছে কি মনে হয়, দুই পক্ষের কথাই তো আমরা শুনছিলাম, আপনার কাছে কি মনে হয় চ্যালেঞ্জটা আসলে আমরা কতটা, বা আমাদের কলকারখানা কতটাই চ্যালেঞ্জ নিতে পারবে? আপনি তো শুধু কলকারখানার কথা বলছেন, আমি গোটা পরিস্থিতিটাই এত বড় চ্যালেঞ্জ হয়ে গেছে যে এটা কিভাবে মোকাবেলা করবে বুঝতে পারছি না। আজকে আমি সন্ধ্যায় নিউজে শুনতেছিলাম যে তরুণদের মধ্যে সংক্রমণ বেশি হচ্ছে, কারণ তারা রাস্তায় বেরিয়ে আসতেছে বেশি সংখ্যক, কারণ তাদেরকে ভুল বোঝানো হয়েছিল যে তরুণদের এফেক্টেড কম করে, কিন্তু এখন দেখা যাচ্ছে তরুণরাই বেশি এফেক্টেড হচ্ছে। এবং
ডক্টর আব্দুল্লাহ সাজেশন দিয়েছে যে ইমিডিয়েটলি কারফিউ দেওয়া উচিত যাতে করে আর বেরোতে না পারে। আমার মনে হয়েছে যে পুরো ব্যবস্থাপনার মধ্যে এটা কোঅর্ডিনেশনের অভাব আছে, সমন্বয়হীনতা দারুণভাবে, যে ডাক্তার সাহেব প্রথম বললেন যে এই যে হসপিটাল ঠিক করার ব্যাপারে একটা হযবরল অবস্থা, সঠিকভাবে করতে পারে নাই, এবং ডাক্তারদের অবস্থা এখনো আগের মতো রয়ে গেছে অনেক জায়গায়, এবং হসপিটালের ম্যানেজমেন্ট চিকিৎসা পাওয়া নিয়ে অনেকটা ডিসিপ্লিন ফিরে এসছে, কিন্তু আরো অনেক কাজ করতে হবে। এখনো ভালো করে পরীক্ষা হচ্ছে না, পরীক্ষার রেজাল্ট অনেক জায়গায় ভুল পরীক্ষার রিপোর্ট আসছে, এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে বলা হয়েছে যে প্রায় 800-র মতো কনফার্মেশন টেস্ট তারা করতে পারছে না। তারা কি করোনা আক্রান্ত নাকি আক্রান্ত নয়, এই জিনিসটাও তারা কনফার্ম হতে পারছে না। এই কনফার্মেশন টেস্ট করার মতো তাদের জনবল নাই। সেই জায়গায় আমার মনে হয় ওই যে বায়োকেমিস্ট্রির যারা এই পরীক্ষার ব্যাপারে একটা বড় রোল প্লে করে, তারা ভলান্টিয়ার করেছে, বিনা পয়সায় কাজ করে দিবে, তাদেরকে নিয়ে এই কাজটা ভালোভাবে করা উচিত। এতদিন যেটা করা হয়েছে আনট্রেন নভিস কেমিস্টদের দিয়ে এই কাজটা করা হয়েছে, এই জন্য অনেক রিপোর্ট ভুল এসছে, অনেকে রিপোর্ট পায় না, যে রিপোর্ট যেহেতু পায় না এই জন্য রিপোর্ট করাতে তারা যায় না। এই জিনিসগুলি দূর করতে হবে। আর গার্মেন্টের ব্যাপারে, জি, গার্মেন্টস বা পোশাক কারখানা বা কলকারখানার বিষয়ে চ্যালেঞ্জগুলো আসলে কিভাবে কতদূর মোকাবেলা করা যেতে পারে সেই বিষয়টি আমরা শুনবো আপনার কাছ থেকে নিশ্চয়ই বিরতির পর ফিরে এসে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের সময় হয়েছে একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণের। বিরতিতে যাবার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিয়াজউদ্দিন আহমেদ। বিভিন্ন চ্যালেঞ্জের, করোনার তো আসলে বহুমুখী দিক রয়েছে, বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে, সেখান থেকে গার্মেন্টসের যে চ্যালেঞ্জটি সেইটির বিষয়ে উনি বলতে চাচ্ছিলেন। এবং আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিজিএমইএ এর সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির। তিনি তাদের তরফ থেকে আসলে জানাচ্ছিলেন যে যাদের যেই শ্রমিকদের ঢল আমরা ঢাকামুখী দেখছি বা গণমাধ্যমে দেখাচ্ছি, তাদের সবাই আসলে পোশাক শ্রমিক নন, অন্যান্য শ্রমিকেরাও আছেন। কাজী রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কি বলবেন এই বিষয়ে? এই কথাটা যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে এই যে ছুটি বর্ধিত করা হচ্ছে, ছুটি যে কারণে বাড়ানো হচ্ছে, এইটা কি আমরা অ্যাচিভ করতে পারছি? আমরা তো দেখি রাস্তায় মানুষের ঢল, বাজারে মানুষের ঢল, ফেরিঘাটে মানুষের ঢল, কারখানায় স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না, এবং এই যে এই ছুটিটা যখন শেষ হবে তখন ঈদের ছুটি শুরু হবে, তখন কি আবার এই শ্রমিকরা আবার বাড়ি মুখো হবে? এগুলি কিন্তু সবই বড় বড় চ্যালেঞ্জ আমাদের সামনে, এবং এইগুলি আমার মনে হয় এখন থেকেই চিন্তা করা উচিত। ঈদের সময় লোকজনকে দেশে যাওয়ার ব্যাপারে কি করবে? গণপরিবহন খুলে দিবে, ট্রেন খুলে দিবে, লঞ্চ খুলে দিবে যে সবাই বাড়ি যাও, আবার বাড়ির থেকে আসো, নাকি একটা জায়গা বন্ধ করে রাখবে? এটা ভালো করে সুচিন্তিত একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। না হলে কিন্তু আমরা মানে একটা ডিজাস্টার ফেস করবো, এতে কোনো সন্দেহ নাই। যদিও আমাদের এখনো পুরো অবস্থাটা নিয়ন্ত্রণের মধ্যে আছে বলে বলা হচ্ছে, আল্লাহর রহমতে যদি থাকে সেটা ভালো, কিন্তু এটা যাতে আর নষ্ট না হয়, যাতে তরুণরা রাস্তায় ঘুরে না বেড়ায়, ছুটির নামে যাতে মানে বেড়ানোর ব্যবস্থা না হয়, ঈদের সময় যাতে যাতায়াতের সেই পরিচিত দৃশ্য যদি আমরা দেখি, তাহলে এই করোনার বিস্তার কিছুতেই ঠেকানো যাবে না। আমি মনে করি এটা শুধু গার্মেন্টের উপরে না, গোটা ব্যবস্থাপনার মধ্যে ত্রুটি আছে, এটা দূর করা উচিত। জি, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আমরা দেখছিলাম যে প্রথম আমাদের প্রতিবেদন ছিল আজকে একটি তো আছে কলকারখানা বা শ্রমিক বা শ্রমজীবী মানুষের জীবন জীবিকার যে দ্বন্দ্বটি চলছে শুরু থেকেই, সেটি তো একটি চ্যালেঞ্জ রয়েছেই, পাশাপাশি স্বাস্থ্য খাতেরও বেশ কিছু আমরা চ্যালেঞ্জ দেখছিলাম, যেটি নিয়ে প্রথম অংশে আপনি কিছুটা কথাও বলছিলেন। এবারে সেই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বা অধিদপ্তরের বিভিন্ন ধরনের যে সমন্বয়হীনতার বিভিন্ন চিত্র আমরা দেখছি, বিশেষ করে হাসপাতাল কোথায় আসলে চিকিৎসা হবে আর কোথায় হবে না, এটি নিয়েও কিন্তু
বারবার আমরা সিদ্ধান্ত পাল্টাতে দেখছি। রিপোর্টের অনেক জায়গাতে অনেক জেলাতেই দেখেছি ভুল আসছে বা এক একবার এক এক রকম আসছে। এই বিষয়গুলো আসলে কবে নাগাদ আমরা ঠিক করতে পারবো? সাধারণ একজন নাগরিক আমার অত জ্ঞান থাকার কথা নয়, কিন্তু জাতীয় টেকনিক্যাল পরামর্শ কমিটির যিনি একজন সদস্য ডক্টর আরসলান যেটি বললেন, তা থেকেই তো বোঝা যায় যে মহা অব্যবস্থা চলছে এই স্বাস্থ্য অধিদপ্তরে এই করোনা জিনিসটিকে মোকাবেলা করতে গিয়ে। যেমন এই একটি সিদ্ধান্ত যে নেওয়া হলো যে এখন থেকে আইইডিসিআর এই নমুনা সংগ্রহ করবে না, ইত্যাদি ইত্যাদি, এটি করবে স্বাস্থ্য অধিদপ্তর। যদি এতদিন পরে বোঝা যায় যে আইইডিসিআর যথাযথ কাজ করতে পারেনি, না হলে তাকে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে সিদ্ধান্ত এতদিন পরে কেন? দ্বিতীয় হচ্ছে, যদি স্বাস্থ্য অধিদপ্তর এমনই প্রশিক্ষিত জনবল তাদের থাকে যে তারা বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করবে, সেটি আগে কেন করলো না? এতদিন পরে সিদ্ধান্তটা নেওয়া হলো কেন? আমার প্রশ্ন হচ্ছে, দুটি সংস্থা যদি একসঙ্গে কাজ করে তাহলে তো অনেক বেশি নমুনা আমরা সংগ্রহ করতে পারবো। সমস্ত পৃথিবীতে আজকাল বলা হচ্ছে যে পরীক্ষা করুন, পরীক্ষা করুন, পরীক্ষা করুন। আমরা সেই পরীক্ষায় 10 লক্ষ মানুষের হিসাবে উপমহাদেশের সবচেয়ে নিচে আছি। শুধু আমাদের মিয়ানমার বোধহয় আমাদের নিচে এখনো আছে। তো আমরা তো মিয়ানমার থেকে উন্নত রাষ্ট্র বলে দাবি করি। তো যদি স্বাস্থ্য ব্যবস্থাপনায় এইরকম অনিয়ম থাকে, যেটা কেবল খামখেয়ালিপনা বলা হয়েছে, এবং সমন্বয়হীনতা, সিদ্ধান্তহীনতার কথা বলা হচ্ছে। আমরা প্রতিবেদনে শুনলাম একটা হাসপাতালকে নির্ধারণ করা হলো, 2 দিন পরে সেটিকে সরিয়ে নেওয়া হলো। আবার একটা হাসপাতালকে দেওয়া হলো, 5 দিন পরে সেটিকে আবার সরিয়ে দেওয়া হলো। এটিকে আর এটা ছেলে খেলার ব্যাপার না। ডক্টর আরসলান যেটি বললেন যে অক্সিজেন সরবরাহ করা এটি একটি টেকনিক্যাল ব্যাপার, এবং প্রত্যেক হাসপাতাল তার জন্য তৈরি নয়। তা আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের কাছে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য খাতের চিত্রটাকে অপরিষ্কার। তারা কি জানে না যে ঢাকা শহরের মতো শহরে তারা জানে না যে কোন হাসপাতালে কি ধরনের সুযোগ সুবিধা আছে? যদি এটি না জানে তো আমি মফস্বলের কথা ছেড়েই দিলাম, চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, সিলেটের কথা ছেড়িয়ে দিলাম। এই যে ছোট ছোট জায়গা যেখানে উপজেলা পর্যায়ে ছড়িয়ে পড়েছে এখন করোনার সংক্রমণ, তো সেখানে যদি আমরা এই অব্যবস্থাপনার করতেই থাকি তাহলে এতগুলি মানুষ যে আমরা হারিয়ে ফেলবো জীবন থেকে। তো বলাই তো হচ্ছে, আজকে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হলো যে 1 লক্ষের মতো মানুষ সংক্রমিত হতে পারে, 1000-এর বেশি মানুষ মৃত্যুবরণ করতে পারে। একটি মৃত্যু তো আমাদের কাম্য নয়। কেন এই মৃত্যু হবে যেটি আমরা প্রতিরোধ করতে পারতাম যদি আমাদের ব্যবস্থাপনাটা আগে থেকেই থাকতো? বসুন্ধরা গ্রুপ একটা হাসপাতালের ব্যবস্থা করেছে, আমি আজকে পত্রিকায় দেখলাম তারা তৈরি, তাদেরকে বললেই তারা কাজটি শুরু করতে পারবে। তো ওইখানে কেন যাওয়া যাচ্ছে না? ওখানে তো দেখলাম অনেকেই ভ্রমণ করে এসছে। এবং এই হাসপাতাল প্রস্তুত বা শয্যা প্রস্তুতের বিষয়টি কিন্তু আমরা যে গত কয়েক সপ্তাহের মধ্যে তৈরি করে ফেলবো ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু সেই 25শে মার্চ মাসে যখন প্রথম করোনা শনাক্ত হলো আমাদের, তখন থেকেই কিন্তু এই চিন্তা ভাবনা, এই কথাগুলো, সিদ্ধান্তগুলো আমরা বিভিন্ন সময় দেখেছি যে এই জায়গায় তৈরি হচ্ছে, ওখানে তৈরি হচ্ছে, দিয়াবাড়ি আছে, মহাখালীর যেই মার্কেটটি তৈরি করার কথা, সবগুলোই কিন্তু তখন থেকেই কথাবার্তা চলছে। এতটা সময় নিয়ে কি আসলে আমাদের উচিত হচ্ছে? আমি একটা তুলনা দিই, যখন কোনো বাড়িতে আগুন লাগে, আগুন লাগার সঙ্গে সঙ্গে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন। 10 মিনিট পরে যদি সিদ্ধান্ত নেয় এদিকে পানি দেব, আবার ওইদিকে দেব না, তাহলে কিন্তু আপনি পুড়ে শেষ হয়ে যাবেন। আমরা একটা মহা দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছি। বলা হচ্ছে করোনা পাহাড়ে আমরা এখনো উঠিনি, চূড়া তো দূরের কথা, আমরা এখনো চূড়ার ধারে কাছে পৌঁছাইনি। মে মাসটা অসম্ভব একটা ভয়ানক মাস বলে আমাদেরকে বলা হচ্ছে। যদি এখনো প্রতিদিন আমাদের সিদ্ধান্ত বদলায় আর সিদ্ধান্তহীন থাকি, আর যদি এই ধরনের সমন্বয়ের অভাব থাকে, আমি তো পরিষ্কার সমন্বয়ের অভাব দেখতে পাচ্ছি। এই সমন্বয়ের অভাবটা এখন যুদ্ধাবস্থার মধ্যে দিয়ে আমাদের যে গিয়ে এখানে সকলকে সঙ্গে নিয়ে কাজগুলি করতে হবে। আমি প্রথমেই দেখুন 500 সদস্যের একটা কমিটি করা হলো। 500 সদস্যের কোন কমিটি হতে পারে? তারপর আবার একটা কমিটি করা হলো, পরে একটা টেকনিক্যাল পরামর্শ কমিটি করা হলো, কিন্তু তাদের কোনো সভা হয়েছে কিনা আমরা জানি না। তো যদি এই কমিটির দায়িত্ব, তাহলে কি? যদি কমিটির একজন সদস্য আমাদের মিডিয়াতে এসেগুলি বলে থাকেন, এবং আমি জানি তিনি খুব যোগ্য একজন মানুষ এবং তিনি এই ব্যাপারে অনেক ভালো অভিজ্ঞ ব্যক্তি, তিনি যদি এরকম অব্যবস্থাপনার চিত্র দেখেন তা আমাদের সাধারণ মানুষের চোখে তো একটা আতঙ্কই ধরা পড়বে। তো আমি আশা করি এখনো সময় আছে আমাদের, আমরা যে সময় থেকে যে বেরিয়ে যাচ্ছি তা না, কিন্তু এখন ওই যে একটা কথা আছে না, আমার কখন আপনার প্রয়োজন, আমার গতকাল প্রয়োজন।
আমাদের এই গতকালের প্রয়োজনীয়তা আমাদের মনে রাখতে হবে, যেন আমরা গতকাল চিন্তা করে আমরা আগামীকালকে ধরি, যে একদিন দেরি হলেই আমাদের দুর্যোগ বাড়বে, মানুষের কষ্ট বাড়বে, পরিবারগুলির সমস্যা বাড়বে। আমি মনে করি সমন্বয় করুন, আপনাদের জনবল বাড়ান, আপনাদের সক্ষমতা বাড়ান, এর কোনো বিকল্প আমি দেখতে পাচ্ছি। জি, আমরা আরো শুনবো, তবে আরো একটি বিরতির সময় হয়েছে। নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম। স্বাগত জানাচ্ছি নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আজ বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস, এবং এই বিষয়ে আমরা ছোট্ট করে একটু মন্তব্য শুনতে চাই। সৈয়দ মঞ্জুরুল ইসলাম, আপনার কাছ থেকে কেমন আছে বিশ্ব গণমাধ্যম? বিশ্ব গণমাধ্যম একটা বিপদের ভিতর দিয়ে যাচ্ছে। আমি এক বিদেশি পর্যবেক্ষকের কথা শুনছিলাম সেদিন। তিনি বলছেন যে এই করোনা মহামারীর প্রভাবে অনেকগুলি দেশে কর্তৃত্বপরায়ণ সরকার প্রতিষ্ঠা হবে, এখনই হয়েছে অনেক ক্ষেত্রে, এবং সেগুলি জারি থাকবে করোনা পরবর্তী বিশ্বে, এবং গণমাধ্যমের উপর তার প্রভাবটা পড়বে, ইতিমধ্যে পড়তে শুরু করেছে। আমাদের দেশেও দেখতে পাচ্ছি যে গণমাধ্যম এত সহায়ক ভূমিকা পালন করা সত্ত্বেও তার প্রতি আচরণ খুব যে ভালো সেটি বলা যাবে না। আজকে একটা দুঃখজনক বিষয় হচ্ছে, এই মুক্ত গণমাধ্যম দিবসে একজন সাংবাদিক, যিনি চিত্রগ্রাহক, তাকে বেনাপোলে তিনি ঢুকলেন বাংলাদেশে। কেন তিনি গিয়েছিলেন, কারা তাকে নিয়ে গিয়েছিল, সব রহস্যাবৃত। আমরা জানি তারা 10ই মার্চ তিনি নিরুদ্দেশ হয়েছিলেন। এতদিনে তার একটা সন্ধান পাওয়া গেছে। তারপর তাকে অনুপ্রবেশের দায়ে একটা মামলা হলো, ঠিক আছে, সেখানে তাকে জামিন দেওয়া হয়েছে, কিন্তু 54 ধারায় তার বিরুদ্ধে একটা মামলা দেওয়া হয়েছে, সেই মামলায় তিনি জামিন পাননি। এই করোনার সময় যদি আমরা এই ধরনের কঠোরতা অবলম্বন করি সাংবাদিকদের বিরুদ্ধে, এবং আমি দেখে অত্যন্ত দুঃখ পেয়েছি, আমি হতাশ হয়েছি যে তাকে পিছমোড়া করে হাতকড়া পরিয়ে আদালতে নিয়ে যাওয়া। তিনি কি এত বড় মাপের অপরাধী? তার থেকে তো বড় অপরাধী ব্যাংক লুটপাট যারা করছে, যারা ত্রাণের চাল লুটপাট করছে, তাদেরকে তো আমরা সসম্মানে নিয়ে আসছি। তাদের জন্য আমাদের এমপি মহোদয়রা গিয়ে তদবির করে। তাহলে এখানে এই সাংবাদিকের কি সমস্যা আমি এখনো জানি না। আমি মোটামুটি নিজেকে অবহিত মানুষ বলে ভাবি। আমি পত্রপত্রিকা পড়ি, নিউজ, আমাদের সাংবাদিকদের সঙ্গে প্রচুর পরিচয় আছে, কিন্তু কি তার আসলে তার যে অপরাধ আমি সেটাও জানতে পারি না। আমি আশা করি পুরো জিনিসটার তদন্ত হোক, এবং তদন্ত হয়ে যেখানে যেখানে ক্ষমতার অপব্যবহার হয়েছে আমি নিশ্চিত সেখানে, নাহলে এক সাংবাদিককে এইভাবে পিছমোড়া করে এই বিষয়ে রিয়াজউদ্দিন আহমেদ, আপনি কিছু যোগ করতে চান কিনা? একই সাথে যেহেতু বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস আজ পালন করছে, সেই বিষয়ে আপনার কাছ থেকে মন্তব্য শুনতে চাচ্ছিলাম। ইকবাল আরসালান সাহেব একটা সাজেশন দিয়েছেন যে কয়েকটি হসপিটালকে জেনারেল হসপিটাল হিসেবে ঘোষণা করা উচিত। মানুষ কোথায় যাবে চিকিৎসার জন্য? যেখানে যায় সেখানেই বলে যে এখানে করোনার ওয়ার্ড আছে, রোগী নিজেই যেতে চায় না ওখানে। এইটা একটা করতে হবে। আর দ্বিতীয়ত, বিশ্ব গণমাধ্যম দিবসের এই দিনে যেটা মঞ্জু ভাই বললেন, এই কথাগুলি মানে খুবই সঠিক। সাংবাদিকদের উপর, সাংবাদিকদের কি অপরাধ? সাংবাদিক হওয়াটাই অপরাধ। এই কারণেই তাদের উপর এই নির্যাতন নেমে আসে বারবার। তার সাথে বড় যে জিনিসটা, এটা হলো যে সাংবাদিকদের, এই যে ফ্রন্ট লাইন ফাইটারদের মধ্যে সাংবাদিকদেরকে গণমাধ্যম কর্মীদের বলা হয়, কিন্তু তাদেরকে সেই মূল্যায়ন করা হয় না। তাদের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তাদেরকে কোনো রিকগনিশন দেওয়া হচ্ছে না, কোনো সাপোর্ট দেওয়া হচ্ছে। অথচ আমরা কিন্তু একের পর এক গণমাধ্যম কর্মী, সেই সাথে তাদের পরিবারকেও আক্রান্তের খবর কিন্তু পাচ্ছি আমরা। তাহলে এই যে যারা আক্রান্ত হচ্ছে তাদের কি হবে? বা টেলিভিশন চ্যানেলের 13 জন সাংবাদিক আক্রান্ত হয়েছে বলে আমি সন্ধ্যায় শুনে আসলাম। জি, এই অবস্থার মধ্যে বিশ্ব গণমাধ্যম দিবসে আমরা আশা করি সাংবাদিকরা তাদের যথাযোগ্য রিকগনিশন পাবে, তাদের মূল্যায়ন হবে, এবং তাদেরকে শত্রু হিসেবে চিহ্নিত না করে বন্ধু হিসেবে ভাবা উচিত। তারা রাষ্ট্রের এবং দেশের বন্ধু, তারা কিন্তু শত্রু নয়। জি, সবশেষ সৈয়দ মঞ্জুর ইসলাম, আপনার কাছে জানতে চাই, করোনার এই যুদ্ধে আসলে সব শ্রেণী যখন সামনে থেকে লড়াই করছে, গণমাধ্যমও কিন্তু সেখান থেকে পিছিয়ে নেই। সঠিক তথ্য প্রবাহ নিশ্চিত করে তারাও কিন্তু তাদের যুদ্ধটি চালিয়ে যাচ্ছে, কিন্তু স্বীকৃতি কি শেষ মুহূর্তে মিলবে কিনা? আপনার কাছে কি মনে হয়? আমার মনে হয় স্বীকৃতিটা দেওয়া উচিত। প্রণোদনা অনেক দেওয়া হয়েছে, কিন্তু মানে এটা কি চাইবার বিষয় না, এটি আসলে তাদের প্রাপ্য? হ্যাঁ, প্রাপ্য, তাদের তো প্রাপ্য, তাদের চাকরি করছেন, এটা জনসেবা বলতে পারি আমি। এখন তো ফ্রন্টলাইন, যেটা রিয়াজ ভাই বললেন, সম্মুখ সারি যোদ্ধাদের ভিতরে আমাদের পুলিশ বাহিনী আছে,
দেখুন তাদের কিরকম সংক্রমিত হয়েছে, সেই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তাদের 5 জন মৃত্যুবরণ করেছেন, সাংবাদিক 1 জন মারা গেছেন আমরা শুনেছি, অনেকে আক্রান্ত হয়েছে। সবার প্রতি যদি আমরা শ্রদ্ধা না প্রদর্শন করি, যদি প্রত্যেকের মতটাকে আমরা শ্রদ্ধার সঙ্গে গ্রহণ না করি, আমার মত তো একসময় আপনি শুনবেন না। আমি যদি আপনাকে সম্মান না করি, আপনি আমাকে কেন সম্মান করবেন? এবং শুধু আরেকটি কথাই যুক্ত করে শেষ করতে চাই আজকের আলোচনা, শুধু যে ব্যক্তি আক্রান্ত হচ্ছে তাই কিন্তু নয়, পুরো এই গণমাধ্যম খাত, শিল্প বা ব্যবসা যেটি বলি না কেন, সেটিও কিন্তু একটি হুমকির মধ্যে আছে, যেটি আমরা বারবার বলবার চেষ্টা করছি। তবে সমস্ত কিছু বাধা উতরে এই সংকট কালকে আমরা জয় করতে পারবো, সেই প্রত্যাশা রেখে আজকের আলোচনা শেষ করতে চাই। আপনাদের দুজনকেই ধন্যবাদ। এই ছিল নিটোল টাটা নিবেদিত সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।